রাজনীতিতে গত 24 ঘন্টায় 3 জন মানুষের জীবনে এমন করে দাড়ি টানা হয়েছে এবং তাদের সঙ্গে এমন করে আড়ি করা হয়েছে যে অদূর ভবিষ্যতে তারা খুব একটা ট্যাপও করতে পারবেন বলে মনে হয় না। এর মধ্যে দুজনকে নিয়ে তো দীর্ঘদিন ধরে নানা রকম জল্পনা কল্পনা চলছিল এবং অনেকেই আশা করেছিলেন যে এনারা নিশ্চয়ই শেষ রক্ষাটা এবারের মতো করে ফেলতে পারবেন, কিন্তু দেখা গেল যে না, সেরকম কিছুই হচ্ছে না। দুজনের জন্যই মোটামুটি শেষের সুর বাজিয়ে দেওয়া হয়েছে। আর একজন তো পশ্চিমবঙ্গের অভিন্ন হৃদয় বন্ধু, পশ্চিমবঙ্গের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আর তার ডানাটা এমনভাবে ছাঁটা হয়েছে যে এই মুহূর্তে পাখি কি এমন ভুল করলো যে তাকে এইভাবে উড়ে যেতে হলো, সেই নিয়ে জোর চর্চা চারিদিকে চলছে। দেখুন, রাজনীতিতে শেষ বলে কিছু হয় না, বুমেরাং হয়ে যে কেউ ফিরে আসতেই পারেন, কিন্তু আপাতত যা পরিস্থিতি তাতে এই তিনজনকে একেবারে আলমারির ভেতরে তুলে তালা বন্ধ করে সাজিয়ে রাখা হচ্ছে। কেষ্ট জমানা যে প্রায় শেষ হতে বসেছে সেটা জেল থেকে ফেরার পরে কেষ্টমণ্ডল নিজেও ভালোই বুঝতে পেরেছিলেন, যখন তিনি দেখেছিলেন যে তার খেলার সব থেকে বড় যে মাঠ, সেই মাঠে এখন তার জায়গায় অন্য খেলোয়াড় খেলে বেড়াচ্ছে এবং কেষ্টমণ্ডলকে আবার মাঠে নামানো সেই নতুন খেলোয়াড়ের জায়গায়, যেখানে দেখা যাচ্ছে নতুন খেলোয়াড় এত দাপটের সঙ্গে খেলছে আর ওদিকে কেষ্টমণ্ডল পুরনো খেলোয়াড়, তার তো আবার অনেকদিন ধরে খেলার অভ্যেসও নেই, তাই তাকে যে নামানো হবে এমন কোনো পরিস্থিতিও দেখতে পাওয়া যাচ্ছিল না। তার দলের তরফ থেকেও এরকম কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তারপরেও আশা ছিল যে ঠিক আছে, রিজার্ভ বেঞ্চে বসে বসে ডালমুট খেতে খেতে জীবনটা চলে যাবে, ঠিক কোনো না কোনো জায়গায় তিনি দাঁড়িয়ে পড়বেন। কারণ দেখুন, বিজেপিতে অন্য কেউ যেতে পারেন, যে কোনো নেতা যেতে পারেন, কিন্তু অনুব্রত মণ্ডল বিজেপিতে যেতে পারবেন এমন পরিস্থিতি আছে বলে মনে হয় না। অনুব্রত মণ্ডলকে ওয়াশিং মেশিনে ফেলে কেচে বের করা বিজেপিরও অসাধ্য, বিজেপিও সেই কাজ করতে পারবে না। এইবার দেখা গেল 21শে জুলাইয়ের মঞ্চে সব থেকে বড় প্রশ্ন হয়ে রয়ে গেল এই প্রশ্ন যে অনুব্রত মণ্ডল কেন রইলেন না। যে জিনিসটা দেখতে পাওয়া গেল যে 21শে জুলাইয়ের মঞ্চের ওপরে কাজল শেখ বসে রয়েছেন, মঞ্চের ওপরে বসে দিদির কথা শুনে তিনি দুলে দুলে উঠছেন, কিন্তু সেখানে কেষ্টমণ্ডলের দেখা নেই। কেষ্টমণ্ডল যিনি প্রত্যেক বছর আসতেন, যেখানে তাকে বসানো হতো, সেই জায়গায় তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। কেষ্টমণ্ডলের জন্য হাওয়াটা যে একটু উল্টো দিকে ঘুরছে, সময়টা যে একটু খারাপ যাচ্ছে, সেটা কিন্তু 21শে জুলাইয়ের 24 ঘন্টা আগেই বোঝা গিয়েছিল, যখন 21শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি কেমন চলছে সেই সমস্ত কিছু দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ধর্মতলায় পৌঁছে গিয়েছিলেন এবং সেখানেই পরিস্থিতি সব ঠিকঠাক আছে কিনা, প্রস্তুতি কেমন দেখার জন্য পৌঁছে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল স্বয়ং। কিন্তু তিনি সেখানে গিয়ে দিদির দেখা পাননি, তাকে আটকে দেওয়া হয়েছিল। জানা যায় যে অনুব্রত মণ্ডল ওই যে বোলপুর থানার এক আধিকারিককে একেবারে চূড়ান্ত বাজে ভাষায় গালিগালাজ করেছিলেন, তার মা এবং স্ত্রীকে তুলে যেভাবে কটু কথা বলেছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কেষ্টমণ্ডলের ওপরে প্রচন্ড রেগে আছেন এবং কেষ্টমণ্ডলের সঙ্গে এতদিন তিনি একটাও কথা বলেননি, এমনকি তার সঙ্গে দেখাও করেননি। এবার 20শে জুলাই মানে 21শে জুলাইয়ের 24 ঘন্টা আগে যখন অনুব্রত মণ্ডল ধর্মতলার ওই মঞ্চে পৌঁছে গেলেন প্রস্তুতি কেমন সমস্ত কিছু দেখার জন্য, মঞ্চের অনেকটা আগেই, মূল মঞ্চে পৌঁছানোর অনেকটা আগেই তাকে আটকে দেওয়া হয়, পুলিশ তাকে আটকে দেয়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিনও দেখা করতে পারেননি এবং সেখানে পরিস্থিতি বুঝতে পেরে আধ ঘন্টা মতো 30 মিনিট মতো সেখানে এদিক ওদিক থেকে কেষ্টমণ্ডল সেখান থেকে বেরিয়ে চলে যান। 20শে জুলাই ধর্মতলায় ওই 21শে জুলাইয়ের মঞ্চের কাছাকাছি আধ ঘন্টা মতো থেকে তিনি চলে গেছেন। তারপরে 21শে জুলাই তাকে সকাল থেকে বিকেল পর্যন্ত একেবারে সেই চত্বরে দেখতে পাওয়া যায়নি। কোথায় গেলেন 21শে জুলাই তারপর অনুব্রত মণ্ডল? দেখুন, অনুব্রত মণ্ডল দাবি করছেন যে তিনি সেখানে ছিলেন, কিন্তু মঞ্চের ওপর থেকে এত রকমের ভিডিও, এত দিক থেকে অ্যাঙ্গেল করে চারিদিকে সমস্ত নেতাদের ছবি, ভিডিও, এত কিছু প্রকাশ্যে এসেছে, কোনোটাতেই কিন্তু অনুব্রত মণ্ডলকে দেখতে পাওয়া যায়নি। অনুব্রত মণ্ডল কি আদৌ সেই মঞ্চে ছিলেন? ছিলেন না বলেই বেশিরভাগ মানুষজন দাবি করছেন। এবার এই নিয়ে আবার বিজেপির দিলীপ ঘোষ এই মুহূর্তে বক্তব্য রেখে বলেছেন যে এটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পুরনো ইউজ অ্যান্ড থ্রো ট্যাকটিক্স। অনুব্রত মণ্ডলকে দিয়ে তার বালি চুরি করানো, গরু চুরি করানো, সমস্ত কিছু করানো হয়ে গেছে, সে সমস্ত টাকা পয়সা তিনি খেয়ে নিয়েছেন এবং এখন অনুব্রত মণ্ডলকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এবার এই ইউজ অ্যান্ড থ্রো থেকেই মনে পড়লো দিলীপ ঘোষের কথা। দিলীপ ঘোষের কথাই যদি বলতে হয়, বিজেপিতে না এখন তিনি ইউজে আছেন, না এখন তিনি থ্রোতে আছেন। এবার দেখুন, দিলীপ ঘোষ বলুন বা অনুব্রত মণ্ডল, দুজনেই নিজের নিজের দলের কাছে পুরনো খেলোয়াড়, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, দুম করে তো আর ফেলে দেওয়া যায় না। তো এবার দিলীপ ঘোষকে নিয়ে এতদিন ধরে এত রকম জল্পনা কল্পনা যখন চলছিল, তৃণমূলের একাংশের থেকেও বেশি বিজেপির একাংশ এ নিয়ে দাপাদাপি করছিল
করতে শুরু করেছিলেন যে এই দিলীপ ঘোষ একেবারে বেইমান, দিলীপ ঘোষ অন্য দলে চলে যাবে, দিলীপ ঘোষকে কোনো কাজে লাগবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একে তো এমনিই কাজে লাগছে না, আপদ বিদায় হলে বাঁচি। ইংরেজিতে একটা কথা আছে, গিভ আ ডগ আ ব্যাড নেম অ্যান্ড দেন হ্যাং হিম। মানে ব্যাপারটা হচ্ছে যে একে শুধু শুধু সরাতে হবে না, কিছু খারাপ কথা বলো, চরিত্র হনন করো, এর সম্বন্ধে বাজে বাজে কথা বলতে থাকো, তারপর একে সরাও, তাহলে মানুষজন খুব একটা ট্যাপু করবেন না, খুব একটা আপসেট হবেন না, খুব একটা এই নিয়ে অভিযোগ করবেন না। এবং এই সমস্ত কথা বলার জন্য প্রচুর দাবেদাররা তো রয়েছেন, লাফিয়ে লাফিয়ে তারা দিলীপ ঘোষ কত খারাপ এবং বিজেপিতে তার কিচ্ছু দরকার নেই, দিলীপ ঘোষকে দিয়ে কিচ্ছু যাবে আসবে না, এসব কথা একেবারে চিৎকার করে করে বলেছেন। তারপরে যেটা দেখতে পাওয়া গেল 21শে জুলাই, সেটা হচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস করছেন, আরেকদিকে বিজেপিতে শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন। কিন্তু দিলীপ ঘোষকে দেখা গেল সম্পূর্ণ আলাদা আরেকটি সভায়। তিনি বিজেপির মধ্যেই আছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে তিনি নেই, তিনি নিজে আলাদা করে একটি সভায় রয়েছেন, আর সেটা হচ্ছে খড়গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা। জানা গেল মেদিনীপুরের বিজেপির যিনি জেলা সভাপতি সেই শ্রমিক মণ্ডলের উদ্যোগে এই সভা হয়েছে এবং সেই সভার মূল বক্তা হচ্ছেন দিলীপ ঘোষ। এবং তাকে যখন প্রশ্ন করা হলো যে এতদিন ধরে আপনি তো চলে চলে যাবেন, এইরকম সব বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, ব্যাপারখানা কি বলুন তো, দিলীপ ঘোষ সেখানে এর জন্যেও তার দলেরই লোকজনকে দায়ী করেছেন এবং তিনি বলছেন দলের মধ্যে থেকে যারা আমাকে নিয়ে এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছিল তারা আসলে ডিম ভাত খাওয়া লোক। একটা কথা মনে রাখবেন, রক্ত দিয়ে ঘাম দিয়ে এই দলকে দাঁড় করিয়েছি, যতদিন না পর্যন্ত নবান্নে বিজেপির নেতা বসছেন ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। রক্ত দিয়ে ঘাম দিয়ে দলকে দাঁড় করিয়েছেন, ঠিক আছে, লড়াই চলবে, সেটাও ঠিক আছে, দিলীপ ঘোষ নিজেও এখন ঠিক আছেন, কিন্তু বঙ্গ বিজেপির মধ্যে দিলীপ ঘোষের জন্য বর্তমানে ঠিক কতটা জায়গা আছে এইটা কিন্তু বিরাট বড় একটা সন্দেহের জায়গা। দেখুন, দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যাননি, দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছেন, দিলীপ ঘোষ বিজেপির লোকজনকে জাগ্রত করার জন্য, তাদেরকে লড়াই করার জন্য উজ্জীবিত করার চেষ্টা করছেন, দিলীপ ঘোষ বিজেপিতেই রয়েছেন, দিলীপ ঘোষ বিজেপির সভাতেই বক্তব্য রাখছেন। কিন্তু এত কিছুর পরেও এই মুহূর্তে বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গে লড়াইয়ের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে অথবা এই পরিকল্পনাগুলো যারা তৈরি করছেন তাদের সঙ্গে একই টেবিলে বসার ক্ষেত্রে দিলীপ ঘোষের জায়গা আছে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই বিজেপির বা বঙ্গ বিজেপির যে প্ল্যানগুলো রয়েছে সেখানে দিলীপ ঘোষ বর্তমানে খুব একটা ফিট করছেন না। মানে বঙ্গ বিজেপিতে বর্তমানে দিলীপ ঘোষের জন্য ততটাই জায়গা রয়েছে যতটা আপনার বাড়িতে একটা পুরনো কাঁথা বা একটা টেপ রেকর্ডারের জায়গা। যখন ছিল তখন ছিল, দারুণ কাজ করেছে, খুব দামি জিনিস ছিল, প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখন তো আমরা স্মার্টফোনে গান শুনি, এখন আমরা গায়ে ব্ল্যাঙ্কেট দিই, তাই এখন সেই কাঁথা বা টেপ রেকর্ডারের জায়গা হয়েছে একেবারে বাড়ির একটা কোণে। তো সেরকমই এখন পরিস্থিতি, দিলীপ ঘোষ এখন কি করবেন সেটা তার উপরে নির্ভর করছে। হয় দিলীপ ঘোষকে এখন শুভেন্দু অধিকারী যে পথে হাঁটছেন, যে পথ দেখাচ্ছেন সেই পথটা বেছে নিয়ে সেই পথে এগোতে হবে, আর না হলে দিলীপ ঘোষকে এখন বঙ্গ বিজেপির আদি নেতারা যেমন শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা এখন যেটা করছেন, মানে শুভেন্দু অধিকারী আসলে যেটা বলতে চেয়েছেন সেটা হলো আবেগের থেকে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, আপনারা শুভেন্দু অধিকারীর কথাটার ভুল মানে বের করছেন, তিনি আসলে বলতে চেয়েছেন এইগুলো বলে তার বক্তব্যগুলো শুরু করতে হবে। কিন্তু এই দুটোই তো ঘরের কথা, ঘরের মধ্যে এসব কথা তো চলতেই থাকবে। কিন্তু আজ আর একজন মানুষ, যে মানুষটি একটা সময় পশ্চিমবঙ্গে এত অপমানিত হয়েছেন এবং বারবার এইভাবে অপমানিত হওয়ার রিওয়ার্ড হিসেবে উপরাষ্ট্রপতির পদটা তিনি পেয়েছিলেন, সেই মানুষটি ওই পদটা ছেড়ে দিয়ে চলে গেলেন। মানে আপনারা জানেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি রাজ্যসভা পরিচালনা করতেন এবং এক একদিন দেখা যেত সংসদে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং এদিকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে যে আজকে কে সংসদ থেকে বেশি পরিমাণে বিরোধী দলের সাংসদদের বের করে দিতে পারেন, তাড়িয়ে দিতে পারেন। কোনো দিন ওম বিড়লা জিততেন, বেশি পরিমাণে সাংসদদের লোকসভা থেকে তিনি সাসপেন্ড করতেন, কোনোদিন আবার জিততেন জগদীপ ধনখড় মহাশয়, তিনি রাজ্যসভা থেকে বেশি পরিমাণে বিরোধী সাংসদদের বের করে দিতেন এবং এই সমস্ত এত সুন্দর করে কাজকর্ম তারা চালাচ্ছিলেন। ইতিমধ্যে হঠাৎ জগদীপ ধনখড় এইবার এইরকমভাবে ইস্তফা দিয়ে চলে গেলেন এবং বললেন শরীর খারাপ, তাই আমি আর কাজ করতে পারছি না বলে ইস্তফা। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, সকালে তিনি একেবারে ফুরফুরে ছিলেন আর সন্ধেবেলায় তিনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে না গিয়ে ইস্তফা দিয়ে দিলেন। দেখুন, জগদীপ ধনখড়ের পরম মিত্র বা পরম শত্রু দুজনেই এই কথাটা বলবেন যে এতটা বিজেপি ভক্ত নিরপেক্ষ একজন মানুষ তিনি এইভাবে কেন ছেড়ে দিয়ে চলে গেলেন, কেন তাকে সরিয়ে দেওয়া হলো? বিজেপির জেপি নাড্ডার জন্য রাস্তা পরিষ্কার করা হচ্ছে, নাকি এখানে অন্য কোনো রকম কোনো সমীকরণের ব্যাপার রয়েছে, নাকি তিনি এই
উপরাষ্ট্রপতির পদে বসে এমন অপমানিত হয়েছেন যে তার এই অপমান মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অপমানকেও ছাপিয়ে গেছে। কোনটা? দেখুন, এই কথাটা স্বীকার করতেই হবে আপনাকে। আবারও বলি যে জগদীপ ধনখড়ের পরম মিত্র বা পরম শত্রু এই কথাটি বলবেন যে জগদীপ ধনখড় সংসদে যেভাবে বিজেপির দিকে ঝুঁকে থাকতেন তার তুলনা করা যেতে পারে একমাত্র পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে তিনি ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে থাকেন। যাই হোক, এখন প্রশ্ন তো অনেক রকমই উঠছে। রাজনীতিতে যেখানে একেবারে শেষ দিনটা পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত চেয়ার আঁকড়ে ধরে মানুষজন বসে থাকেন, সেখানে জগদীপ ধনখড়ের কি এমন হলো, তিনি কতটা অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি আর কাজই করতে পারছেন না বলে চলে গেলেন? যে মানুষটিকে অনুকরণ করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর নাচন কোদন করেছিলেন, সেই নাচন কোদন পর্যন্ত জগদীপ ধনখড়কে বাধ্য করতে পারেনি যে তিনি পদ ছেড়ে চলে যাবেন। কিংবা বিরোধীদের কটাক্ষ যে মানুষটাকে সব সময় হাসি মুখে থাকা থেকে বিরত করতে পারেনি, সেই মানুষটা কি এমন হলো যে তিনি এইভাবে উপরাষ্ট্রপতির পদে ইস্তফা দিয়ে চলে গেলেন? এবং তারপরে দেখা গেল যে এই গোটা বিষয়টা নিয়ে বিজেপি মুখে ঠিক সেইভাবে কুলু পেটেছে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী তার দলের দুর্নীতি নিয়ে চুপ করে থাকেন। অনেক কথাবার্তা, চর্চা তর্জা, প্রশ্ন করে 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 খুঁচিয়ে খুঁচিয়ে দেখা গেল কুতিয়ে কুতিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের তরফ থেকে একটি টুইট সামনে এসেছে, এবং যে দ্রুততার সঙ্গে জগদীপ ধনখড়ের এই ইস্তফাপত্র গৃহীত হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট সন্দেহের উদ্রেক করে। অনেকেই বলছেন বিহারের রাজনীতির কোনো সমীকরণের জন্য উপরাষ্ট্রপতির পদটা জগদীপ ধনখড়কে ছেড়ে দিতে হলো। ওই বিহারের কোনো একটা জোট রাজনীতিতে সুবিধা করার জন্য এই উপরাষ্ট্রপতির পদটাকে একটা পুরস্কার হিসেবে দেখানোর জন্য বিজেপি এই জগদীপ ধনখড়কে সরিয়ে দিয়েছে। মানে নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতি করা হতে পারে, এই কথাটাও কিন্তু ভেসে আসছে। কারণ দেখুন, বিজেপির তো এতটাও মাথা খারাপ নয়, বিজেপি আর কিছুতেই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট তো করবে না, ওই পদটা তো আর দেবে না। আবার নীতিশ কুমারও কিচ্ছু না নিয়ে একেবারে ফাঁকা হাতে বিজেপিকে সমস্ত সুবিধা করে দেবেন, এটা আবার তিনি করবেন না। তাই ওখানে জোটের সমস্ত রকম বেনিফিট বিজেপিকে নীতিশ কুমার দেবেন, এবং তার বদলে নীতিশ কুমার ঝপ করে এসে উপরাষ্ট্রপতির পদটায় যাতে বসে পড়তে পারেন, সেই কারণেই জগদীপ ধনখড়কে সরিয়ে দেওয়া হয়েছে, এই কথাও কিন্তু ভেসে আসছে। এই তিনজনের ঘটনা থেকেই যদি কিছু নেওয়ার থাকে, যদি কিছু বোঝার মতো থাকে, তাহলে এইটা বুঝে যান যে রাজনীতিতে কখনো শূন্যস্থান থাকে না। সেই জায়গা রাজনীতি ভরাট করে নেবেই নেবে। এটা একটা সর্বগ্রাসী ক্ষুধার মতো, যেটাকে আপনি সারাক্ষণ খাওয়াতে না থাকলে এটা আপনাকেই গিলে খেয়ে নেবে। একটা দূরপাল্লার ট্রেন যে গতিতে যাচ্ছে, একবার ভাবুন সেই রকম গতিতে রাজনীতি ছুটছে। আপনি একটা পা যদি একটু বাইরে ফেলে দেন, সঙ্গে সঙ্গে আপনাকে একেবারে ছিটকে ফেলে দেবে। যাই হোক, রাজনীতির এটাই নিয়ম, এবং বঙ্গ রাজনীতিতে আগামী দিনে আরও হয়তো খানদশেক নাম এইভাবে উঠে আসবে যাদের রাজনৈতিক সফর মোটামুটি শেষ, এটা বলে দেওয়া হয়ে যাবে। খুব বেশি অপেক্ষা করতে হবে না, খুব শিগগিরই সেই নামগুলো উঠে আসবে, দেখতে থাকুন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।